শুধু তাই নয়, তার পাশে সেলফ হেল্প গ্রুপের দোকানও করে দেওয়া হয়েছে। আলিপুর মিউজিয়াম, জেলটাকে সরিয়েছি আমরা বারুইপুরে, পদ্মপুকুরে, সেখানে তৈরি হয়েছে আলিপুর মিউজিয়াম। সেই মিউজিয়ামে সমস্ত বিশিষ্ট জিনিস আপনারা পাবেন, ফাঁসির মঞ্চও দেখতে পাবেন, আবার স্বাধীনতা সংগ্রামীদের নামও পাবেন এবং অনেক ঐতিহাসিক জিনিস আপনারা পাবেন। আলিপুর মিউজিয়ামের ঠিক অপোজিটে এই 4-5 দিন আগে আমি আর একটা উদ্বোধন করে এলাম, ওটার নাম হচ্ছে শিল্পান্ন, যেখানে বাংলার শাড়ি পাওয়া যাচ্ছে দারুণ ভালো, বাচ্চাদের জামা কাপড়ও আছে। মেয়েরা খুব ব্যাগ ভালোবাসেন আজকাল, শাড়ির থেকেও ব্যাগ বেশি পছন্দ করেন, কিন্তু বাইরে যে ব্যাগগুলো আপনারা কেনেন অনেক দাম, ওই ব্যাগই পাবেন কিন্তু দামটা কম। কেন জানেন? ব্যাগের ম্যানুফ্যাকচারিংটা এখানে হয়। চামড়ার যে লেদার হাব, এটা এখন বেঙ্গল নাম্বার 1 ইন ইন্ডিয়া, এবং এখানেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা ব্যাগ তৈরি করে, জুতো তৈরি করে, ছেলেদের পার্স তৈরি করে, সব কিছু তৈরি করে। আমি নিজে গিয়েছিলাম দেখতে, তারপরে আমি ওদের আইডিয়াটা দিলাম, আরে তোমরা যখন এখান থেকে সব বাইরে এক্সপোর্ট করো, আর অনেকে আছে জানেন তো, আমি নাম বলছি না কারো, সবাইকে সম্মান করেই বলছি, ধরুন একটা লোক তৈরি করলো, ওরা একটা স্ট্যাম্প মেরে দিল, এটা আমার আগে অভিজ্ঞতা ছিল না। আমি শুনেছিলাম একজনের কাছে, সে একটা দাঁত মাজন তৈরি করে, আর কোনো একজন যোগ বিশারদ সেটাকে স্ট্যাম্প মারে। আপনারা ভাবেন আপনারা ওইটা পাচ্ছেন, তা নয়, কিন্তু তৈরি করে আসে অন্য জায়গা থেকে, স্ট্যাম্পটা মারে, ভ্যালুটা স্ট্যাম্পের। এখান থেকে ব্যাগ তৈরি হয়ে চলে যাচ্ছে, আপনি কিনছেন 50,000 60,000, আর আমি ইচ্ছা করে দাম করবার জন্য সেদিনকে 3-4টে ব্যাগ কিনলাম। কত দাম নিল আমার কাছে? কোনোটা 1,500, কোনোটা 2,000, কোনোটা 3,000। অথচ এই ব্যাগই তো বাইরে থেকে কিনতে গেলে কত দাম পড়ে। বাংলার শাড়ি 300 থেকে শুরু করে, ওখানে ইন্ডিয়ান সিল্ক হাউসকে দেওয়া হয়েছে, বসাককেও দেওয়া হয়েছে, তন্তুজাও আছে, মঞ্জুষাও আছে, খাদি গ্রামোদ্যোগও আছে, টয় শপ একটা করব, এছাড়াও 2টো ফ্লোর লেদারের জিনিস। একটু সাজিয়ে নিতে ওদের সময় লাগবে, বাট 45টা দোকান করে দেওয়া হয়েছে। পুজোর সময় যদি দেখেন এখানে ওখানে বেশি ভিড়, চলে যাবেন, একেবারে ঘুরে চলে আসবেন। আবার ওখানে কাফেও আছে, রেস্টুরেন্টটা বেশ বড়। আমি যখন যাচ্ছিলাম বেশ খাবারের গন্ধ পাওয়া যাচ্ছিল। এখানেও যেমন এখন একান্তে, অজান্তে, এগুলো সবই আমার দেয়া নাম। এখানেও আছে রূপান্নর পাশে একান্তে, কিছু না হলেও 1000টা নাম আমার দেওয়া আছে। মিলিয়ে মিশিয়ে, তার কারণ অনেক নাম তৈরি করে দিতে হয়। কারণ কোথাও আমার কন্যাশ্রী, কোথাও শিক্ষাশ্রী, কোথাও ঐক্যশ্রী, কোথাও মেধাশ্রী, শিক্ষা জগৎ। বিল্ডিং হলে এই বিল্ডিংয়ের নাম হয়। আবার দুর্গাপুরে 2টো বিল্ডিং আমায় দিয়ে করালো, আমি শ্রাবণ্য নাম দিলাম, একটা স্বরবর্ণ দিলাম। এরকম অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার উত্তরবঙ্গে যেটা হয়, উত্তরবঙ্গের পরিবেশ দেখে আবার অনেক বিশিষ্ট রাস্তা হয় বিশিষ্ট মানুষের নামে, এবং এই নামগুলো পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে যুক্ত থাকে। তাই পরিবেশ দেখে এবং প্রোগ্রাম দেখে নামগুলো দিতে হয়। আজকে আমি খুশি যে এখানকার সাধারণ মানুষের জন্য আরও কিছু কাজ হলো। যারা নিজন্য এবং সুজন্যতে যাবেন
তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। যারা তরণ্যতে ঘুরতে যাবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। জল্পের শিব মন্দির থেকে তারকেশ্বর যারাই শ্রাবণী মেলায় যাবেন, আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে ফিরে আসবেন, তাড়াহুড়ো করবেন না, সুস্থভাবে সুন্দরভাবে করতে হয়। আর জল্পেশ মন্দির নদীর ওপারে ছিল, মানুষকে নৌকা করে যেতে হতো, খুবই কষ্ট হতো। সুতরাং আমি খুশি যে আমি জল্পেশ শিবকে এখান থেকে স্মরণ করতে পারছি। আপনাদেরও সকলের জন্য হর হর মহাদেব বলে আমিও ওং নমঃ শিবায় নমঃ আপনাদের সকলকে ভালো রাখুন, আশীর্বাদ দিন, শুভকামনা দিন। আপনাদের পরিবার সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আপনাদের অনেক ধন্যবাদ এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি ইটকোয় যারা কাজ করেছে, এই কাজগুলো পিডব্লিউডি সহ, প্রশাসন সহ, তাদের তো প্রতিদিন অনেকটা সামলাতে হয়, প্রতিদিনই কিছু না কিছু থাকে। আপনি হাজারটা ভালো কাজ করুন, কেউ সুনাম করবে না, আশাও করি না। কিন্তু হাজারের মধ্যে ওই চুনোপুটি মাছের মতো বাজবে, এবং না হলেও সেটাকে এআই দিয়ে আর্টিফিশিয়াল করবে, মিম তৈরি করবে, করে গালাগালি দিয়ে যাবে। আমি যারা গালাগালি বা কুৎসা রটায়, অপপ্রচার করে, ফেক নিউজ করে, এতে আমি বলি আমার ক্ষতি করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না। কারণ আজকাল কিন্তু বাচ্চাদের হাতে হাতে মোবাইল, মায়েরা টাইম পায় না বলে খাবার সময় বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে দেয়, আর কোনো রেস্ট্রিকশন নেই বলে বাচ্চারা সব খুলে ফেলে। এবং তারা এত ওস্তাদ, মানে এত স্মার্ট, যে ওরা অনেক বড় আইটি বিশেষজ্ঞ থেকেও বেশি বিশেষজ্ঞ। শিশু বিশেষজ্ঞ, শিশু বিজ্ঞদের বাপরে বাপ, আমি স্যালুট জানাই ওদের মেধার কাছে। আগামী দিনে এমনিতেই বাংলা আপনারা জানেন যে আমাদের লোকেরা নাসা থেকে ভাষা, আইটি থেকে শুরু করে আর্টিফিশিয়াল আপ থেকে শুরু করে সবই সিলিকন ভ্যালিতে হচ্ছে। সব কিছু 200 একর জমি দিয়েছি এবং হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে এবং আরো হবে আগামী দিন। এছাড়াও অনেক কিছু হবে। অনেক মানুষের জমির বিনিময়ে এইগুলো তৈরি হয়েছে। আমরা ফোর্সফুলি ল্যান্ড অ্যাকুইজিশন করি না। আমাদের সময়ে আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি করেছি, ল্যান্ড ম্যাপ তৈরি করেছি। আমরা সেখান থেকে জমি দিই, কিন্তু আগে এটা হতো না। এখানেও ইকো ট্যুরিজম পার্ক যে কোনো দিন দখল হয়ে যেত। আমি যখনই রাস্তা দিয়ে যাতায়াত করতাম দেখতাম, যেদিনই দেখতাম টিন পড়েছে বা ইট পড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের খবর দিয়ে বলতাম, ওরে ওখানে দেখ গিয়ে দখল হচ্ছে ওই লেকটা। 400 একরে একটা 400 একর জমির মধ্যে 280 একর্স লেক। আমার প্ল্যানে ছিল যে ওটাকে আমি একটা দারুণ জিনিস বানাবো। এবং বিশ্বাস করুন, এই যে বিশ্ব এখানে আছে আমাদের, সেদিন ছিল আমার সাথে। আমি একদিন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম 2011 পরে, আমি চলো তো দেখতে যাই। গিয়ে দেখলাম পুরো জঙ্গল হয়ে আছে। এবার আমি হিটকোকে দেখে বললাম এটা প্রকৃতি তীর্থ পার্ক হবে। কি কি হবে? এই এই জিনিস হবে বলে তখন যে প্ল্যান করলাম হয়ে গেল। আপনারা অনেকেই জানেন না, উত্তরবঙ্গে একটা জায়গা আছে গাজলডোবা। এটা শিলিগুড়ি থেকে আগে 2.5 ঘন্টা লাগতো, এখন 45 মিনিটে হয়ে যায়, কারণ ফ্লাইওভার করে দেওয়া হয়েছে। আমি একবার মিটিং করতে গিয়েছিলাম ইসলামপুরে। আমি ওই ভেতর দিয়ে আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ দেখি দারুণ একটা লেক, চারিপাশে বন জঙ্গল আর পাখির কিচিরমিচির। তখন আমার কাছে একটা ট্যাব থাকতো সবসময়, এখন মোবাইলে হয়ে যায়। আমি পুরো সিনারিগুলো ট্যাবে পুরো সংগ্রহিত করলাম। এবার যেই আমাদের গভর্নমেন্ট এলো, আমি অমিতদাকে বললাম, শুনুন এখানে একটা ট্যুরিজম স্পট হবে। ওইটারই নাম দিয়েছি ভোরের আলো। ওখানে প্রায় 40-50টা কটেজ তৈরি হয়েছে এবং দার্জিলিং থেকে মাত্র 45 মিনিটস, কালিম্পং থেকেও মাত্র 45 মিনিটস এবং শিলিগুড়ি থেকেও। দেখে আসবেন, ভালো লাগবে।
এরকম বীরভূমের রাঙা বিতান থেকে শুরু করে বাউল বিতান থেকে শুরু করে অনেক অনেক কটেজ। ঝাড়গ্রামে আগে থাকার জায়গায় পেতাম না, কোথায় ঝাড়গ্রামে গেলে কোথায় থাকবো। এখন দেখবেন প্রায় 40-50টা কটেজ হয়ে গেছে, কত ভালো। এবং ওখানে কনক দুর্গা মন্দির আছে, সেই মন্দিরের উন্নয়নেও টাকা দিয়েছে, গেছিলাম। সব জায়গায় কিছু না কিছু তো আছেই। অনেক বার্নিং ঘাটও তৈরি করে দিয়েছি, অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি। আরো আগামী দিন করতে হবে, আরো যেগুলো বাকি আছে। একবারে তো সব হয় না। এই 14 বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি গর্বিত বাংলার মানুষের জন্য। এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয়, তার ধর্ম নয়, তার মনুষ্যত্ব। সে একটা মানবিক প্রাণ। আমি আমার পদবি লিখি না ফাইলে, তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব, আমার মানবিক প্রাণ। এ প্রাণ যেন দানবিক না হয়। সব মানুষেরই একটা ধর্ম থাকবে, একটা পদবি থাকবে, একটা কাস্ট থাকবে। সবাই সবার মতো পালন করুন। আমি সব ভাষাকে সম্মান করি, কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও, ডিপোর্টেশন। কেন? ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম। আমি গুজরাটিও জানি, মারাঠিও বলতে পারি, পাঞ্জাবিও বলতে পারি, আসামিজও বলতে পারি। তার কারণ যত ভাষা শিখি তত ভালো। উর্দুও বুঝতে পারি, হিন্দিও বলতে পারি, ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো। পড়তেও পারি, সংস্কৃতও পড়তে পারি, কারণ আমাদের সময় ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো। নর নর নড়া আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া। কি করে ভুলবো? আমরা হিন্দিও পড়েছি ক্লাস 8 পর্যন্ত। সুতরাং আমরা লেখাও জানি, পড়তেও জানি। আসামিস ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই, একটুই। আমরা বলি আমি বাংলা ভাষা বুঝি, ওরা বলে মই অহমিয়া বই পাই। এইটুকু তফাৎ। নাগাল্যান্ডের ভাষা দেখবেন মিক্সড আসামি, মিক্সড বেঙ্গলি, মিক্সড হিন্দি। আমি আপনাদের এখানে এসে খুশি হয়েছি। এটা কি বলবে? মই আপন লোকর আইয়া বড় খুশ পাইয়াছি, এই টাইপের। উড়িষ্যা ভাষাও বুঝি, খাউন্তি, করন্তি, যাউন্তি, কিন্তু ঝগড়া না করন্তি, আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্তি। এটা তো আমি বারবার সবাইকে বলবো। আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর, তারা স্কিল মজদুর। তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায়, দয়া করে নয়। আর আমাদের এখানেও জেনে রাখুন, আমি একবার নয় বারবার বলবো, 1.5 কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে। আমরা খুশি যারা কাজ করে। ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে, সে ইন্ডিয়ান সিটিজেন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না। আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, সবকিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না।
তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, ভালো করে বুঝুন, তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার, বাট দে আর নট বাংলাদেশি, ভেরি মাচ দে আর ইন্ডিয়ান। ধরুন এক একটা জেলায় এক এক রকম ল্যাঙ্গুয়েজ আছে। আমি আপনাদের বলি, আমার গ্রাম, ওখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যেমন আমরা বলি কোথায় গেছিলি, কলকাতায়, ওরা বলে কোথায় গেছিলি বটে, একটা টান আছে। বর্ধমানের একটা টান আছে, বীরভূম মুর্শিদাবাদের একটা টান আছে, হাসনাবাদ টাকির একটা টান আছে, মুর্শিদাবাদ মালদাই বলুন, উত্তর দিনাজপুর বলুন, এদেরও একটা টান আছে। রাজবংশী ভাষা আমি বুঝি, রাজবংশী ভাষাও ওদের একটা টান আছে। আমি মতুয়া বুঝি। আজকে সবার উপর অত্যাচার হচ্ছে। কেন বলবে 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হরিদাস? কে তোমরা? কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে, যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে। যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? সে কোন কাস্ট, কোন ক্রিড, কোন রিলিজিয়ন, কোন স্টেট, তোমার দেখার দরকার নেই। দে আর ভেরি মাচ ভোটার্স অফ বেঙ্গল। কেউ বলছে 17 লাখ রোহিঙ্গা আছে। আমি তো বললাম তো বতা দিজিয়ে, পতা দিজিয়ে। पत्ता पत्ता माने ठिकाना, गिव मी द एड्रेस एंड प्लीज स्पीक आउट वेयर दे आर। राजनीति करते गেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। গভর্নমেন্ট চালাতে গেলে মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায়। ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড, দে ক্যানট গো ফর গুড গভর্নেন্স। এবং গভর্নমেন্ট চালাতে গেলে মাথাটাকে নার্চার করতে হবে। মগজে মরুভূমি হলে হবে না, মগজটাকে খুলে দিতে হবে খোলা হাওয়ায়, মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, মুক্ত বাতাসে মুক্ত নিঃশ্বাস নিতে হবে। তবেই তো আগামী প্রজন্ম বাড়বে, তারা বড় হবে, তারা ইতিহাসকে জানবে, তারা দেশকে জানবে, তারা রাজ্যকে জানবে, তারা পিতামাতাকে জানবে, তারা পরিবারের সকলকে জানবে। সব যদি তাদের আমরা ভুলিয়ে দিই, তাহলে তারা কি করে বুঝবে তাদের সাথে যে সম্পর্কটা শিশুবেলা থেকে তৈরি হয়। শিশুবেলা, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধেবেলা, শেষবেলা কি করে ধরে রাখবে? এটাকে তো ধরে রাখতে হবে। এটার দায়িত্ব আপনার আমার সবার। আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ। শুভ নন্দন সকলকে। না পেয়েছি এবার